এখন থামিয়ে দেওয়ার চেষ্টা করলো কেন, এটা চিফ প্রসিকিউটর মহোদয় নিজে বলতে পারবে। বাট আই হ্যাভ এক্সপ্রেসড মাই কনসার্ন। আমি মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি যে আমরা সবাই যেন ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন করি, এবং সেটা মাননীয় ট্রাইব্যুনাল বলেছে যে এই ধরনের বিষয় আর ভবিষ্যতে ঘটবে না। তো মাননীয় ট্রাইব্যুনাল সেটা নজরে নিয়েছে, এবং আমি আমার কনসার্ন বলেছি যে আমরা অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি, তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট, তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে। এবং আমার বিশ্বাস মাননীয় ট্রাইব্যুনাল কনভিন্সড, এবং তাই মাননীয় ট্রাইব্যুনাল বলেছে ভবিষ্যতে এমন আর হবে না। কি বলতে চেয়েছেন আপনাকে? আমি এটা একটু উত্তর দেই। আচ্ছা, ঠিক আছে। চিফ প্রসিকিউটর অ্যাকচুয়ালি বলেছে, আমি উঠে গিয়েছিলাম, আমার 3টা পিটিশন ছিল, তিনটা পিটিশনের কথা আমি মেনশন করতে যে ক্যাপ্টেন দেখো এটা পরে শোনা হয় না। তখন আমি বলেছি যে মাননীয় চিফ প্রসিকিউটর সাহেব কিছু নতুন কথা এনেছে, সেটা আমি বলি। যেমন তিনি বলেছে যে আমরা কি আননেসেসারি ডিলে করতেছি মামলা। তখন আমি বলেছি এটা আপত্তিজনক। তিনি যদি বলে যে আননেসেসারি আমরা ডিলে করতেছি, দিস ইজ নট কারেক্ট। আপনারা যারা দেখেছেন বলেছেন আমি 7 ভলিউমস অফ বুক, অ্যান্ড আই সেড দ্যাট আমি রিপ্রেজেন্ট করি 7জন ক্লায়েন্ট। তারপরে আমি নিজে একটু আনওয়েল আছি, এবং বিগ ভলিউম অফ পেপারস এগুলো আমার পড়তে হবে। এবং ব্যারিস্টার আরমান সাহেব যিনি কমপ্লেনেন্ট, তিনি একটা বই লিখেছেন, সেই বইটাও মাননীয় প্রসিকিউটর কোর্টে জমা দিয়েছে, আমার সেটাও করতে হবে। আমি এক্সপ্লেন করেছি যে বইটা আমি প্রসিকিউশন ম্যাটেরিয়াল আমি 25শে নভেম্বরে পেয়েছি। আমি এগুলো পড়তে পারি না, বিকজ আমার 2টা হিয়ারিং ছিল, আমার প্রিপারেশন নিতে হয়েছে। আই হ্যাড টু ডু লট অফ স্টাডি। এবং সেই ক্ষেত্রে আমার যদি আজকে থেকেও আমি পড়ি এই 7 ভলিউমস অফ প্রসিকিউশন ম্যাটেরিয়ালস, তাহলে আমি সেটা শেষ করতে পারবো না। কোনো হিউম্যানলি ইটস নট পসিবল। তারপরে আমারও এইজ হয়েছে, আমি বলেছি মাননীয় আদালতকে আমার এইজ হয়েছে, এবং আমার মেডিকেল কিছু কন্ডিশন আছে, তাহলে সেই ক্ষেত্রেও আমার একটু সময় বেশি লাগতে পারে। এটা আমি বলেছি আদালতকে। বলার পরে আদালত শুনেছে, আমি ডকুমেন্ট দিতে চাইছি, বলছে আমি আপনার কথা বিশ্বাস করি। তো যাই হোক, আমার বিশ্বাস সব মিলে তিনি 4 সপ্তাহ সময় দিয়েছে, আমি আর ডিসপিউট করি না। আমি বলেছি, কোশ্চেনটা হলো তিনি বলেছে, ওই যে বললাম, তিনি বলেছে, প্রসিকিউটর সাহেব বলেছেন, চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে তিনি আননেসেসারি ডিলে করতেছে। তখন আমি বলেছি, তা আপনিও তো তাড়াহুড়া করছেন, 2টার মাঝখানে আসতে হবে, রিজনেবল। তিনি বলেছে 21 দিনের কথা, আমি বলছি অ্যাটলিস্ট 21 দিন বলা আছে, অ্যাটলিস্ট 21 দিন মানে এর বেশি দেওয়া যাবে। তারপরে আমি বলেছি সেকশন 17E-তে বলা আছে এডুকেট টাইমটা তো এডুকেট টাইম দিতে হবে টু ফ্যাসিলিটেট মি। আমি যে প্লেস অফ অকারেন্স ভিজিট করতে চেয়েছি, আমার তো প্লেস অফ অকারেন্সটা তো আমার ভিজিট করে দেখতে হবে যে চার্জশিটে এই প্লেস অফ অকারেন্স so-called কি বলে এটা টিএফআই সেল, দ্যাট মিনস দি এলএসটিএফআই সেল, তো সেটা আমার দেখতে হবে। তারা যে মেজারমেন্ট দিয়েছে সেটা আমার ডিসপিউট করতে হবে, সেটা আমার কন্ট্রাডিক্ট করতে হবে, সেটা আমার ওভাররুল করাইতে হবে। সেই জন্য আই নিড এক্সট্রিম রিজনেবল টাইম। আমি হ্যাপি যে আমি আদালতকে মাননীয় ট্রাইব্যুনালকে সব বলতে পেরেছি। তারপরে তারা আমাকে 4 সপ্তাহ সময় দিয়েছে। আমি রিভিউটা চেয়েছি এই অর্ডারের এগেনস্টে, বিকজ আমি আগে যে ডিসচার্জ পিটিশন করেছিলাম, সেই ডিসচার্জ পিটিশনটা আমি মনে হয়েছে যে আরও একটু কথা বলার আছে, আমি আরও ফার্দার স্টাডি করে কিছু পয়েন্ট না অর্ডারের ভুল, অর্ডার পাওয়ার পরে আমি বুঝতে পারবো, অর্ডারটা তোমরা এখনো পাইনি। না, আমি বলেছি বয়স সিনিয়র, মানে আমি ওই সিনিয়র বলি না, আমি বলেছি আমার বয়সের রেসপেক্টটাও তো করতে হবে, এটা নিয়ম। রেসপেক্ট ইউর এল্ডার ব্রাদার। মিলিটারি তো একটা কথা আছে, আই কাম ফ্রম মিলিটারি, ইউ মাইট বি নোয়িং, আই এম এন এয়ারফোর্স অফিসার, আই রিটায়ার্ড ইন 2005, ভলান্টারি রিটায়ারমেন্ট। সো আই এম এক্সট্রিমলি অ্যাকোয়েন্টেড উইথ দি এটিকেট, ম্যানার্স অ্যান্ড কার্টিসি। সেটা আমাদের মিলিটারিতে বলা আছে, যখন আমরা চাকরি করতাম, যে তোমরা একটা জেসিউ বয়স অনেক বড়, তোমরা কোয়াইট ইয়ং, বাট ইউ রেসপেক্ট ইউর এল্ডার ব্রাদার। তাদের বয়সের সম্মানটা তাকে দিতে হবে, এইভাবে আমরা ট্রেন। সেই কথাটাই আমি বলেছি, তিনি তো আমাকে বয়সের রেসপেক্টটা করবেন। আচ্ছা, আপনি তো 7 জনের আইনজীবী, মানে ট্রায়াল শুরু হলে আপনার আসামিরা যে এটাতে সম্পৃক্ত না, এটাতে কিভাবে আপনি প্রমাণ করতে চান? সেটা তো ট্রায়ালের মাধ্যমে, আইনের ব্যাপার, সেটা তাই। আই এম অ্যাবসলিউটলি কনফিডেন্ট, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট। এই যে 7 জন আর্মি অফিসার, অ্যাকিউজড আর্মি অফিসার,
তারা অ্যাকুইটাল হবে এবং আমি বিশ্বাসী and I am also confident about the fairness of the tribunal. So if things go by law, and I am confident the 7 জন army officers যাদেরকে আমি represent করি, they will be honorably acquitted. থ্যাংক ইউ। Yes. এটা আমি বলা আপনাদেরকে যাবে না কেন, বলা যাবে না না Technical process. এখন আবার বলেন কোশ্চেনটা। এটা তো আমি অ্যাকচুয়ালি এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারবো না, এটা তো ম্যাটার অফ অ্যাডজুডিকেশন। এটা হ্যাঁ, এটা আমি বলেছি, যেটা আপনি বলেছেন, এটা আমি গত ব্রিফিংয়ে বলেছি যদি কন্টিনিউটির কথা বলেন, এডিজি অপারেশন ফার্স্ট অফ অল আমি বলেছি, আই রিপিট, আপনি যদি মনে রেখে থাকেন, এডিজি অপারেশনের কোনো দায়িত্ব নাই এইসবের। ব্যাটালিয়নস আর ইন্ডিপেন্ডেন্ট ইন টেকিং ডিসিশনস অ্যান্ড দে আর ডাইরেক্টলি আন্ডার দ্য কমান্ড অফ দ্য ডিজি অ্যান্ড দি এডিজি অপারেশন ইজ এ স্টাফ অফিসার টু দি ডিজি। এটা বলেছি, আপনারা মনে আছে। আরেকটি যেটা আপনি বলেছেন, আমি বলেছিলাম যে যদি থিওরিটিক্যালি ধরেও নেন যে এডিজি অপারেশনরা ঠিক আছে ইনভলভ, তাহলে এই এডিজি অপারেশন লাইক ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, ব্রিগেডিয়ার কে এম আজাদ, ব্রিগেডিয়ার মাহবুল আলম, কর্নেল আনোয়ার লতিফ, কর্নেল মোমেন, এরা যখন টাইম টু টাইম ছুটিতে গিয়েছে অথবা ট্রেনিংয়ে গিয়েছে, আমি বলেছি এটা রিপিটেশন হয়, তখন পুলিশের কিছু কর্মকর্তা মাঝে মাঝে দায়িত্ব পালন করতো। আপনি যদি লিঙ্কটা মেনটেন করতে চান, চেইনটা মেনটেন করতে চান, আপনি যদি কন্টিনিউটি দেখাইতে চান, তাহলে এই যে এডিজি অফ যে টেম্পোরারি দায়িত্বে ছিল তাদের নাম খাবার নাই, কন্টিনিউটি আপনি মিসিং লিঙ্ক তো, এটা আমি বলি। ঠিক আছে, এইটা আমি বলেছি। একটা কথা বলে শেষ করে দিই। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে পরিষ্কার, যে হু ব্রোট বাই দ্য প্রসিকিউশন ফর ট্রায়াল, আমরা সেখান থেকে কথা বলতে পারবো। আচ্ছা, আরেকটি কথা আমি বলি আপনাকে, হাউ ডাজ র্যাব ফাংশন। আই বিং ফ্রম এয়ারফোর্স ব্যাকগ্রাউন্ড, আমি আপনাদেরকে বলি, এটা জনমনে একটা বিভ্রান্তি থাকতেও পারে, যদি থেকে থাকে একাডেমিক পারপাসে আমি বলছি। এই যে আর্মি অফিসারগুলো র্যাবে যায়, এটাকে বলে ইয়ারি, এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্ট। বিকজ এই র্যাবের 44% যায় আর্ম ফোর্সেস ডিভিশন থেকে, আর্মি থেকে 44% যায় পুলিশ থেকে। ইট ইজ এ পুলিশ ডমিনেটিং ফোর্স। আচ্ছা, এবং একটা সময় ছিল যে ব্যাটালিয়নগুলো ম্যাক্সিমাম কমান্ডেড বাই পুলিশ। এখন যদি তাই হয়, আমার বক্তব্য হলো যে আর্মি অফিসাররা কিভাবে যায়, তারা আর্মি হেডকোয়ার্টার তাদেরকে পোস্টিং করে অন ইয়ারি, হুইচ ইজ কল্ড, আই টোল্ড ইউ, যে এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্ট। এটা হচ্ছে টেম্পোরারি, এটা আপনি বলতে পারেন যে ডিপুটেড টু দি র্যাব, এবং তারা আবার ফিরে যায় ডিউরিং দিয়ার স্টে ইন দি র্যাব। যদি তারা কোনো অপরাধ করে, আর্মি তাদেরকে ব্যাক করে আর্মি তাদেরকে বিচার করে, এবং ওইখানকার যত কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট এবং তাদের কেরিয়ার রসিয়ার সব মেনটেন করে আর্মি। এই জন্য আমি বলেছি দিস ইজ হাউ দি র্যাব ফাংশনস, বিকজ র্যাব ইজ নট দেয়ার মাদার অর্গানাইজেশন, দেয়ার মাদার অর্গানাইজেশন ইজ আর্মি, and that is this is how the relation between the RAB and the army officers can be determined. Thank you very much. না, ওইখানে র্যাবের যে বিষয়টা যতক্ষণ তারা র্যাবে থাকে তখন ডিজির আন্ডারেই থাকে, বাট তাদের যদি কোনো ডিসিপ্লিন ব্রেক করে, সেখানে দে আর ব্রট ব্যাক টু আর্মি, এবং আর্মি তাদের